স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে, সাথে আছি আমি সাবিনা পুথি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজ আমরা কথা বলবো প্রতিবন্ধী নারীর আইনি অধিকার এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। ব্যারিস্টার সাবরিনা জেরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি সমাধান সূত্রে। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আসতে চাই যে বিশ্বে প্রায় 100 কোটি মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী, এটি কিন্তু বিভিন্ন গবেষণা বলছে। আর এই 100 কোটি জনগোষ্ঠীর আবার বেশিরভাগই কিন্তু আমাদের মতো রাষ্ট্রগুলোতে, এই আমরা যদি বলি যে উন্নয়নশীল বা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে এরকম এই রাষ্ট্রগুলোতে আছে। তার মানে বিশ্বের প্রায় 20% মানুষ প্রতিবন্ধী, এরকম একটি হিসাব কিন্তু আছে। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের আইন কি বলছে প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে বা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বাংলাদেশের আইনে কি কি সুযোগ সুবিধা আছে, সেই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাইব। আইনের চোখে এই প্রতিবন্ধী বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? জি, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং খুবই একটি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনি যে স্ট্যাটিস্টিক্সটা বললেন এটা আসলেও সত্যি, এবং আমাদের দেশেও কিন্তু অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছে এবং আমাদের দেশেও কিন্তু আইন রয়েছে। এবং আমাদের দেশে যে আইনটি, সেটির নাম হচ্ছে পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যান্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট ইন বাংলাদেশ, অথবা যেটাকে যদি আমি বাংলায় বলি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, যেটা মূলত আগে কিন্তু আমাদের 2001 একটি আইন ছিল, কিন্তু আমাদের যে ইউএন কনভেনশন অফ হিউম্যান রাইটস সেটাকে সামনে রেখে কিন্তু এই আইনটি, নতুন আইনটি করে হয়েছে, আগের আইনটি বাতিল করে। তো আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথমে আমি যদি আসলে দেখি প্রতিবন্ধিকতাটা আসলে জিনিসটা কি। সো প্রতিবন্ধিকতা হচ্ছে অর্থ, মানে আইনে যেটা ভাষায় যেটা বলছে, আমি যদি আপনাকে একটু করে শোনাই, যে কোনো কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে কোনো ব্যক্তি শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ত বা প্রতিকূলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধ্যর পারস্পরিক প্রভাব, যাহার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাপ্রাপ্ত হন। তাহলে কিন্তু আমাদের যে যারা ডিসেবিলিটিতে ভুগছেন, মানে এটা কিন্তু অনেকটা বড় একটা স্পেকট্রাম কভার করছে, যে মানসিক বলেন, ফিজিক্যাল বলেন, তারপরে যদি আপনি যারা দেখতে পায় না, কানে শুনতে পায় না, এবং সবকিছু কিন্তু মিলিয়েই আমাদের আইনে এটি পুরোপুরিটি ব্যাখ্যা করা আছে। আপনি তার পরের প্রশ্ন যেটি আপনি করেছেন, যে আসলে আমাদের নারীর অধিকার কি কি দেয়া আছে, এখানে আমি যদি আইন থেকে আগে একটু সংবিধানের দিকে চলে আসি, কারণ আসল অর্থে কিন্তু আমরা সবাই হচ্ছে সিটিজেন অফ বাংলাদেশ, আমরা নাগরিক বাংলাদেশের। সো আমাদের যেরকম অধিকার একটি মানুষ হিসাবে, একটি নাগরিক হিসাবে, ঠিক তেমনি ভাবে একটি মহিলার সেম রাইট, যে ডিসেবলড, খালি মহিলা, যদিও আমরা মহিলা নিয়ে কথা বলছি, মহিলা পুরুষ উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য, একই রাইটস কিন্তু সংবিধানে আমাদের একটা নর্মাল মানুষের যে রাইট আছে কি কি, আমি যদি একটু বলে যাই আইনগত দিকটা দেখার আগে। যেমন আমাদের ইকুয়াল সিটিজেনশিপের কথা বললাম, সবার একই হেলথ সার্ভিস, তারপর রাইট টু অ্যাক্সেসিবিলিটি, সব জায়গায় যাওয়া, ইজি ভাবে যাওয়া, মানে আমি হচ্ছে, কারণ আমাদের যারা প্রতিবন্ধী আছে তারা কিন্তু সব জায়গায় আমাদের মতন ট্রাভেল করতে পারে না, তাদের অর্থাৎ সাধারণ মানুষ যে সুযোগ সুবিধাগুলো ভোগ করবে, প্রতিবন্ধী ব্যক্তিরাও কিন্তু, নারী পুরুষ সবাই কিন্তু ওই একই অধিকার ভোগ করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই আইনে, বিশেষ করে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় যে আইনটির কথা বলা হচ্ছে 2013 সালের, এই আইনটিতে কিন্তু মানসিক অসুস্থতাকেও কিন্তু এর আওতায় আনা হয়েছে। এই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই যে মানসিক অসুস্থতা জনিত রোগে ভুগলেও সেই বিষয়টিও প্রতিবন্ধিতার আওতায় আনা হয়েছে। সেক্ষেত্রে এই যে সিজোফ্রেনিয়া বা এই যে রোগগুলো রয়েছে, এই বিষয়টি আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। জি, আইনে এটাও কিন্তু পুরোপুরি কভার করা আছে, যেখানে অটিজম বলেন, ফিজিক্যাল ডিসেবিলিটি, মেন্টাল ডিসেবিলিটি, ভিজুয়াল ডিসেবিলিটি, স্পিচ ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, কানে না শোনা, ডাউন সিনড্রোম, না দেখা, সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। এর মধ্যে আমি যদি স্পেসিফিক্যালি ফিজিক্যাল আর মেন্টাল যদি বলি, ফিজিক্যালের মধ্যে ধরেন আপনার তার এক পা নেই বা দুই পা নেই, বা কেউ প্যারালাইজড, বা কোনো অ্যাক্সিডেন্টের কারণেও কিন্তু কি অসুস্থতা হয়ে যেতে পারে পার্মানেন্টলি। এই সবকিছু কিন্তু ফিজিক্যাল ডিসেবিলিটির মধ্যে পড়ে যায়। এবং আমি যদি মেন্টাল ডিসেবিলিটির কথা বলি, সেখানে কিন্তু চলে আসে ক্লিনিক্যাল ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার,
স্কিনজোফিনিয়া, ট্রমাটিক স্ট্রেস এবং অনেক ডিপ্রেশনে থাকতে থাকতেও কিন্তু মানুষ অনেক সময় অনেক ধরনের মানসিক প্রতিবন্ধকতার শিকার হয়ে যান, এবং সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের এই ডিসঅর্ডার কিন্তু হয়ে থাকতে পারে, এবং সবকিছুই কিন্তু এই আইনের আওতায় আছে, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসেবিলিটি। সেক্ষেত্রে তো তাহলে সংখ্যাটা অনেক হয়ে যাওয়ার কথা, কারণ মানসিক অসুস্থতা জনিত এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, যদি আপনি এই বিষয়টিতে একমত হন। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে গণব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের প্রবেশ গম্যতা নিশ্চিত করা, অর্থাৎ এই যে পাবলিক প্লেসে বা সরকারি ভবন বা পার্ক সব কিছুতে প্রতিবন্ধীদের প্রবেশ সহজলভ্য করা, কারণ তারা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন, এই ব্যাপারটি কি আমাদের কতখানি আইনের প্রয়োগ হয়, বাস্তবতাটা কি রকম আপনার কাছে একটু জানতে চাই, বা কি বলা আছে এই বিষয়টিতে? আসলে এখানে কিন্তু আমাদের আইনে বলা আছে যে সরকার যথাযথ যা যা করার দরকার, সেটা প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, যেখানে যেভাবে অ্যাক্সেসিবিলিটি দেয়া হোক, এবং 21টি রাইটের ব্যাপারে একদম নির্দিষ্ট ভাবে বলা আছে যে এইভাবে এই জায়গাগুলোয় আমাদের বা ডিসেবল যারা তাদের এই রাইটস গুলো এনশিওর করা হবে। এখন কতটুকু করা হয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই কি কি হয়েছে আর কি কি হওয়া দরকার, সেটার যদি আসে, যেমন আপনারা দেখবেন যে এখন রাস্তায় যখন আপনারা সাইড দিয়ে হাঁটেন, কিছু কিছু মাঝখানে স্টেপ গুলো কিন্তু ইয়েলো কালার এবং গোল গোল করে দেয়া, এটা কিন্তু যারা অন্ধ তাদের জন্য করে, এটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু এখন মোটামুটি ঢাকায় অনেক জায়গায়, ঢাকার বাইরে অনেক জায়গায় হয়ে গিয়েছে, তার মানে কিন্তু ইটস ডেভেলপিং। কিন্তু আপনি যদি ধরেন আপনি পাবলিক ট্রান্সপোর্টে উঠতে চান, বাসে উঠতে চান, হুইল চেয়ার দিয়ে যদি আপনি উঠতে চান, সেই ব্যবস্থা কিন্তু এখনো হয়নি, যেটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি যে বাসের একটা লেয়ার সুন্দর করে নেমে যায় অটো, এবং ওটার মধ্যে আপনি গাড়িতে উঠিয়ে ফেলেন, তারপর আপনি চলে যান, বা আলাদা একটি সিট বসার জায়গা যেখানে যারা ডাউন সিনড্রোম চাইল্ড বা মহিলা বা স্পেশাল কোনো কেয়ার যাদের দরকার, সেই স্পেস গুলো কিন্তু এখনো আমাদের দেশে নেই। বাট যেহেতু আইন আছে, আবার অনেকে আইনের ব্যাপারে জানেও না, সেটাও আছে, আবার আইন আস্তে আস্তে প্রয়োগ করা শুরু হয়েছে, কারণ আমাদের আইনের মাঝখান পরের অংশটুকু এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, এবং আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং সরকার লাস্ট 10 বছরে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়েছে এবং অনেকটুকু এগিয়ে গেছে, এবং কাজগুলো অন দ্য প্রসেস। আমি বলবো না পুরোপুরি হয়ে গেছে, বাট ইটস অন দ্য প্রসেস, এন্ড হোপফুলি আমরা দেখবো যে পুরোপুরি হয়নি, যেহেতু আমরা বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়গুলো অতটা এখনো দেখছি না। একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে, নারীরা তো যেহেতু তারা ঠিক সাধারণ মানুষের মতো, তারা যেহেতু ওয়াকিবহাল থাকে না, অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হন, প্রতিবন্ধী নারীরাও নির্যাতনের শিকার হন, সেক্ষেত্রে তারা এই আইনের অধীনে কি মামলার প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, মানে তাদের অভিভাবকের মধ্যে বা মাধ্যমে তারা আসলে কোন প্রক্রিয়ায় যেতে পারবে যদি বিচার চাইতে যায়? তারা নর্মাল মানুষের মতোই, যেমন আমরা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে যেভাবে মামলা করা যায়, এখানে দুটি ভাগ আছে। একটি তো হচ্ছে যদি সে ডিসক্রিমিনেটেড হয়, তাহলে তো এই আইনে একটা প্রভিশন আছে যে আপনি ডিসক্রিমিনেশন হচ্ছেন এবং আপনি একটা কমপ্লেইন করছেন, সেই দ্বারা কিন্তু আপনি একটা কম্পেনসেশন পেতে পারেন। কিন্তু এটা ছাড়া যদি, যেহেতু আপনি স্পেসিফিক্যালি বললেন যে নারী নির্যাতন, ধর্ষণ, এবং এটা কিন্তু হয়েও থাকে, সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি নারী শিশু নির্যাতনে যে মামলা করা যায়, সেই নর্মাল ওয়েতেই আপনারা মামলা করতে পারবেন, এবং নট অনলি মামলা করতে পারবেন, এরকম মামলা আমাদের কিন্তু অহরহ হয়ে থাকে, এবং ভালো ভালো অর্ডার এসেছে যেখানে একটি মানুষ ধরেন বলতে পারে না, বোঝাতে পারে না, ডাউন সিনড্রোম আকার ইঙ্গিতে বোঝাচ্ছে বা অনেক সার্কামস্টান্সেস, তখন কোর্টরা অনেক কিছু মিলিয়ে নিয়ে তারপরে জিনিসগুলো ডিসিশন নেয়। বাট আপনি একটা অন্য নর্মাল মানুষের মতন, আপনি যদি নারী নির্যাতনের শিকার হন, নারী শিশু নির্যাতনে, নিশ্চয়ই আপনি মামলা করতে পারবেন। তার নারী নির্যাতন দমন আইনের মামলায় চলে যায়, সেক্ষেত্রে আলাদা আদালতের মাধ্যমে এটি কি বিচার হয়ে থাকে, নাকি নর্মাল যে ট্রাইব্যুনালের মাধ্যমে হয়ে থাকে সেভাবেই? যেহেতু নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল কিন্তু একটা স্পেশাল ট্রাইব্যুনাল ইটসেলফ, তো সেখানে ফ্যাসিলিটিস গুলো এমনি আছে, প্লাস রিজনেবল অ্যাকোমোডেশন যদি আপনাকে সাবধানতার সাথে রাখতে পারে, সেল, এগুলো এমনি কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো আছে। এবং আপনি যখন হয়তো আপনি প্রথম থেকে যখন আপনি থানায়ও যাবেন, তখনও কিন্তু আমাদের ব্যবস্থা আছে, একজন মহিলা থাকবেন, সেই আপনার কমপ্লেন গুলো নেবেন যাতে আপনি কমফোর্টেবল হন, সেই ব্যবস্থাগুলো কিন্তু আইনে অলরেডি আছে। আর এই আইনের কথা তো বললাম, যদি ডিসক্রিমিনেশনের শিকার হন, এই আইনের আওতায় কিন্তু ডিসক্রিমিনেশনের কথা অলরেডি বলা আছে, যে আপনি ডিসক্রিমিনেশন যদি শিকার হন, আপনি সেই ক্ষেত্রেও কিন্তু কমপ্লেন করতে পারবেন এই আইনের আওতায়, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু কম্পেনসেশনও পেতে পারেন।
আচ্ছা, 2013 সালে যে আইনটি, যদিও আমরা জানি যে এই আইনটি এখনো ঠিক সাধারণের মধ্যে বোধহয় অতটা পরিচিত হয়ে ওঠেনি বলা যায় এখনো, বা এই ধরনের একটা আইন আছে এটাও হয়তো অনেকেই জানে না। তো সেক্ষেত্রে একটা বিষয় জানার আপনার কাছে, এই যে জাতীয় নির্বাহী কমিটির কথা যেটা বলা হচ্ছে, যাদের মাধ্যমে এই আইনের বেশ কিছু বিষয় বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেটি নিয়ে যদি একটু বলেন যে এই যদি কেউ নির্যাতনের শিকার হয় বা যে কোনোভাবে কোনো বঞ্চনার শিকার হয়, তারা কিভাবে বিচারের প্রক্রিয়ায় যাবে, কার কাছে আবেদন করবে, এইটা নিয়ে একটু জানতে চাই। চমৎকার একটি বিষয় আসলে। এবং যে জিনিসটা আপনি তুলে ধরেছেন যে আসলেই মানুষ জানে না, মানে আপনি লিটারালি কেউই জানেন আমি বলতে পারি। মানে হাতে গোনা কয়েকজন যারা আইন পেশায় আছে হয়তো বা কোনো কারণে যখন আইনটি এসেছে সেভাবে পড়েছে, বাট মানুষ কোন আসলে জানে না। এজন্য আসলে ম্যাথ লেভেলে অ্যাওয়ারনেস দরকার। এবং আমি একটু যদি আপনার প্রশ্ন থেকে একটু দূরে এসে একটা জিনিস বলতে চাই যে আগেকার দিনে কিন্তু একটা ডাউন সিনড্রোম বা একটি যাদের ডিসেবিলিটি আছে যে কোনো মানুষ কিন্তু তাদেরকে নর্মাল চোখে দেখতো না, ইট ওয়াজ আ স্টিগমা ইন দ্য সোসাইটি। হ্যাঁ, কিন্তু আগের থেকে কিন্তু এখন এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কমে এসছে। এবং আগে দেখা যেত এদেরকে এতিমখানায় বা অন্যান্য কোনো স্পেশাল কেয়ার চাইল্ডের কোনো জায়গায় একদম দিয়ে দিত, মাঝে মাঝে গিয়ে দেখে আসতো। কিন্তু এখন কিন্তু জিনিসটা অনেক চেঞ্জ হয়েছে। অবভিয়াসলি মেডিকেল ফ্যাসিলিটিসও বেড়েছে, যেই কারণে দেখা যায় কিন্তু এখন সামাজিক ভাবেও বাবা মারাও কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে ট্রেন করে, এখন ডাউন সিনড্রোমের বাচ্চারাও কিন্তু অনেক নর্মাল মানুষের মতন বিহেভ করতে পারে, জাস্ট বিকজ তারা ওই পরিবেশে থাকে। যারা অন্ধ, যারা কথা বলতে পারে না, বা অন্যান্য যে কোনো ডিসেবিলিটিস, এই যে তাদের যে সাপোর্ট সিস্টেম গুলো, এগুলো যেহেতু আগের থেকে অনেকটা অ্যাভেলেবেল, প্যারেন্টসরাও আর একটু বেশি কশাস, এবং স্টিগমা সোসাইটি থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটি প্র্যাকটিক্যাল বিষয়। আর যেটি হচ্ছে আসলে আইন জানার বিষয় এবং কমপ্লেন করার বিষয়, সেটি হলো আপনি কিন্তু আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটিং কমিটি আছে, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি আছে, আমাদের উপজেলা লেভেলিটি কমিটি আছে, এবং সিটি কমিটিও কিন্তু করে দেওয়া অলরেডি আছে। তো আপনি যদি আপনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যদি আপনি যদি পাশে বা আপনার কমিশনার ওয়ার্ডে যদি অফিসে গিয়ে আপনি যদি একবার কিছু কোনো সাহায্য চান বা কমপ্লেন করেন, বা আপনার এই ইস্যু আছে, আপনি এই সার্ভিসেস গুলো চান, আপনি কিন্তু পেতে পারেন। যেহেতু অনেকেই জানেন না, এজন্য যান না। এবং স্পেশাল স্কুলস আছে, স্পেশাল ফ্যাসিলিটিস, এবং গভর্নমেন্ট থেকেই কিন্তু অনেক কিছু করে দেয়া আছে। আপনার পাশের ওয়ার্ড কমিশনারের কাছে যান, গিয়ে কথা বলি, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এখানে এক একটা জায়গায় 14 বিশিষ্ট কমিটি, 19 জন বিশিষ্ট কমিটি, 24 জন বিশিষ্ট কমিটিও আলাদা আলাদা করে রাখা আছে। এবং কিছু কিছু জায়গায় তো একদম ম্যাথ লেভেলে, একদম রুট লেভেলে 3 জন করে একটা টিম আছে, যেটা হচ্ছে একজন থেরাপিস্ট, একজন হচ্ছে মেডিকেল ডক্টর, এবং আরেকজন মেন্টাল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখার জন্য তিনজন একটা টিম অলরেডি আছে। যে আপনার জি, সবকিছু ব্যারিস্টার সাবরিনা জেরিন, আমরা আছি, একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক সমাধান সূত্রে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী নারীর আইনি অধিকার। আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে প্রতিবন্ধী নারীর আইনি অধিকার নিয়ে, আমি একটু শেষের পার্ট আমরা একটু ছোট্ট করে কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চাইব। জাতীয় নির্বাহী কমিটির কথা যেটা আইনে বলা হয়েছে, বা সমন্বয় কমিটির কথা বলা হয়েছে, এই কমিটিগুলো ঠিক আসলে কতখানি কার্যকর আছে, মানে এখন পর্যন্ত, যদিও আইনটি 2013 সালে, এই পর্যন্ত কতখানি অগ্রগতি হয়েছে বা বাস্তবতা কোন পর্যায়ে, এবং যারা অভিযোগ জানাবেন তারা এই কমিটিগুলোকেই বা পাবেন কোথায়, সেটি বলি ঢাকায় কিংবা ঢাকার বাইরে জেলা পর্যায়ে? আসলে আপনি যেটা বলছিলাম আগেও, যে আসলে কিন্তু কমিটি অলরেডি করে দেয়া আছে, এবং এদের কাজও কিন্তু ভাগ করে দেয়া আছে। যেমন ন্যাশনাল কোঅর্ডিনেটিং কমিটি যেটা আছে, 28 মেম্বার বিশিষ্ট কমিটি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে। এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু লোক আছে, উপজেলা লেভেলেও লোক আছে, ন্যাশনাল লেভেলে লোক আছে, যেখানে 17 জনের মেম্বার আছে, একটি কমিটি করা আছে। ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি করা আছে 17 জনের, যেটার হেডেড বাই ডিস্ট্রিক্ট কমিশনার, ডেপুটি ডাইরেক্টর এবং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের মধ্যে ইনভলভ। তারপরে যেখানে উপজেলা কমিটি আছে, যেখানে হচ্ছে উপজেলা নির্বাহী যা অফিসার যে আছে সে এখানে ইনভলভ। আর সিটি কমিটিতে যারা আছে, সেখানে দেখা সিটি কর্পোরেশন, সিটি কমিটিও তো 8 জন মেম্বার, একটি সিটি কর্পোরেশন একজন বিশিষ্ট মেম্বার আছে। আপনার জায়গা ভিত্তি করে সিটি কর্পোরেশন বলেন, উপজেলা বলেন, ডিস্ট্রিক্ট লেভেলে বলেন, ন্যাশনাল এক্সিকিউটিভ, সব জায়গায় কিন্তু আপনার অফিসার আছে। সো আপনি যদি গ্রাউন্ড লেভেলে বা
ঢাকার বাইরে যদি যান, আপনি নির্বাহী অফিসার যে আছেন তাকে কনসাল্ট করেন, তাকে জিজ্ঞেস করেন। আর ঢাকায় থাকলে তো আপনি কমিশনার বা আপনি যে আমাদের সিটি কর্পোরেশন আছে সেখানে যেতে পারেন। এখন প্রশ্নটি হলো যে আসলে এটা কতটুকু কার্যকর এবং আসলে গিয়ে পাবো নাকি। আপনারা গিয়ে দেখেন, যদি কাজ না হয় আপনারা কমপ্লেনও করতে পারবেন। আপনাদের এটার যে ওয়েবসাইট আছে সেখানে কমপ্লেন করার একটা প্রসিজার আছে, কিন্তু আছে, কাজগুলো হচ্ছে যেহেতু হয়তো আমরা অনেকেই জানি না দেখে আসলে কাজগুলোর ব্যাপারে আমরা গিয়ে জিজ্ঞেস করি না। জি, কাজগুলো এগিয়ে যাক, আমরা এটাই চাই। আপনার কাছে আরেকটু জানতে চাই যে প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে অনেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন, অনেকে আবার হয়তো চেষ্টা করেন যেহেতু সেই সুযোগটা নিয়ে, ডিসেবিলিটির সুযোগটা নিয়ে অনেকে তাকে বঞ্চিত করারও চেষ্টা করে। এই ক্ষেত্রে সে কিভাবে এই সম্পত্তির ভোগ দখল করতে পারবে, কিংবা কেউ বঞ্চিত করলে এই আইনের মাধ্যমে সে কিভাবে বিচার পেতে পারে? এটির ব্যাপারেও ইনফ্যাক্ট ইনহেরিটেন্স, উত্তরাধিকার, এটার ব্যাপারে আমাদের এই আইনের সেকশন 16তেই অলরেডি বলা আছে যে এই রাইটটা কিন্তু তাদের দেওয়া হয়েছে, কারণ তারাও কিন্তু একটা নর্মাল মানুষের মতন মানুষ, এবং এই আইনের আওতায়ও কিন্তু তার ইনহেরিটেন্স রাইটস দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমি কি পাবো, আমি যদি ডিসেবলড হই আমি কি পাবো না, আর যদি না পাই আমার কি করণীয়। একটি নর্মাল মানুষের মতন আপনি যেভাবে একটি মানুষ যখন বঞ্চিত হয় তার লিগ্যাল রাইটস এর এগেইনস্টে আপনি সেভাবে কিন্তু মামলা করতে পারেন। আপনার উত্তরাধিকার অনুযায়ী আপনি যেটা পাওয়ার কথা, হ্যাঁ একটা হতে পারে আপনাকে আপনার বাবা মা বা আপনার হাজবেন্ড ওয়াইফ যেভাবে যে রিলেশন থেকে আপনার ইনহেরিটেন্সটা পান না কেন, একটা হতে পারে আপনাকে হেবা করে দিয়ে যাচ্ছে, হেবা মানে হচ্ছে গিফট, সেইভাবে তো আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি সে যদি মারা যাওয়ার পর আপনার যে প্রপার্টির ইস্যুটা আছে সেই সময় যখন আমাদের সাকসেশন সার্টিফিকেট উঠাতে হয় কোর্ট থেকে, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য কাজের জন্য লাগে, প্লাস আমরা যখন এই ইনহেরিটেন্স অনুযায়ী যেই প্রপার্টি গুলো পাওয়া উচিত আমাকে দেয়া হচ্ছে না ন্যায্য ভাবে, তখন আমরা কিন্তু সংশ্লিষ্ট কোর্টেও কিন্তু আমরা যেভাবে মামলা করে থাকি, সিভিল কোর্টে মামলা করে থাকি, সেই মামলা কিন্তু করতে পারেন এবং একইভাবে। অনেক ধন্যবাদ। একদম শেষ একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে অনেকে হয়তো জন্মগতভাবে খুব সুস্থ স্বাভাবিক, কিন্তু চলতি পথে তো নানান রকম দুর্ঘটনা ঘটেই, বা কর্মক্ষেত্রে নানান রকম দুর্ঘটনায় কেউ যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন, তিনি কি এই আইনের আওতায় আসবেন কিনা, তিনি কি এই আইনের আওতায় সুযোগ সুবিধা বা বিচারগুলো পাবেন? ইনফ্যাক্ট আইনটা যথেষ্ট আসলে ডিটেইল, যে জন্য আসলে এটাও ইনফ্যাক্ট কভার করা আছে। আমি একটু আগে মনে হয় কভার করেছিলাম, যেটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ডিসেবিলিটির মধ্যে কিন্তু এটা অলরেডি পড়ে গিয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যারা হচ্ছে পরে কোনো কারণে বাই বার্থ ডিফেক্ট নেই, কিন্তু পরে হয়তো বা এক পা চলে গিয়েছে অ্যাক্সিডেন্টে, দুই পা চলে গেছে, বা কোনোভাবে অসঙ্গতি কারণে অথবা যে কোনো কারণে হোক, যে কোনো ত্রুটি বা দুর্বলতা বা হচ্ছে কোনো একটি সামাজিক প্রেক্ষাপটেও একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে কারণে কোনো সমস্যা ফেস করে সে ডিসেবলড হয়ে গিয়েছে, সেও কিন্তু এই আইনের আওতায় পড়বে, এবং সে যা যা রাইটস এখানে আছে সে সবকিছুই এনজয় করতে পারবে। এবং যেহেতু আমরা হয়তোবা জানি না, অনেক সময় আমরা অনেক প্যারালাইজড হয়ে যাই, অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিটসও পাই না, আমাদের কিন্তু এই আইনের আওতায় সরকার এটাও করে দিয়েছে যে আপনি যদি ফাইন্যান্সিয়াল বেনিফিটসও চান, আপনার অসুস্থতার কারণে, আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাসের কারণে আপনি বা আপনার অত অ্যামাউন্ট নেই, সেই জিনিসগুলো কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাবরিনা জিন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।